নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন প্রতিভা বসুর লেখা উপন্যাস অগ্নি তুষার। আজ শোনাচ্ছি উপন্যাসটির অষ্টম তথা অন্তিম পর্ব। শান্তনা আমার স্ত্রী ছিল না। তার মৃত্যুতে আমার অসহায় বোধ করবার কোনো প্রশ্ন ওঠে না। তাছাড়া এত বছরের ব্যবধানে তাকে তেমন জলজলে হয়েও মনে থাকবার কথা নয়। যা ছিল তা আমার কল্পনা মাত্র, আমার ইচ্ছে করে ধরে রাখা স্মৃতির পরশ। সত্যি বলতে সান্ত্বনা আমার ভুলে যাওয়া গান, ভুলে থাকা সুর। মাত্র শেষের কদিনই সে সেই সুর আবার আমাকে মনে পড়িয়ে দিয়ে গেল। তাতে খুব কিছু ইতর বিশেষ হবার কথা নয় আমার জীবনে। সে হারিয়ে যাওয়ার পরেও যেমন জীবন তেমনই চলতে লাগলো। শুধু মাঝখানে একটা ঢেউ এসে আছড়ে পড়ল জোরে, তীরের অনেকটা মাটি ভিজিয়ে রেখে গেল। আমার অবিবাহিত জীবনে এই আমি প্রথম খুব একটা অদ্ভুত ধরনের একা বোধ করলাম। আমার কেবলই মনে হতে লাগলো মল্লিকার ভূপেনের স্ত্রী এখানে থাকলে বড় ভালো হতো। তাদের জন্য আমার মন কেমন করতে লাগলো। আমার বাড়ির মস্ত মস্ত ঘরগুলো চিরদিনই ফাঁকা, কিন্তু তা আমি জানতাম না ওরা যদিও আমার বাড়ির বাসিন্দা ছিল না, তবুও ওরা যাবার পরেই আমি অনুভব করলাম ঘরগুলো যেন শূন্য হয়ে গেল। আমাদের পাড়াটা বনেদি, বেশিরভাগ লোকই জমি জায়গা নিয়ে বড় বড় বাড়িতে বাস করে। লোকজন বড় দেখাই যায় না, আর সেটাই ছিল আমার এতদিনের আকর্ষণ। তখন দেখলাম তাতে মনের মধ্যে যেন আরো অন্ধকার ঘনিয়ে আছে। আমার এক বিদেশি বণিক বন্ধু প্রতিবেশী ছিলেন। আমি মাঝে মাঝেই তার বাড়ি যেতাম। রোগীর বাড়িতে ডাক্তার হিসেবে গিয়েই প্রথম আলাপ হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা বন্ধুতার পর্যায়ে গিয়ে পৌঁছেছিল। আমার বাসভূমিটি কেনবার মূলেও তাঁর অংশ ছিল কিছু। বাড়িটির খবর তিনিই প্রথম জানান আমাকে। তাঁর পাড়ায় বলে গরজ ছিল যাতে আমি কিনি। বাড়িটি একজন জার্মান ভদ্রলোক শখ করে করেছিলেন। স্ত্রী মারা যাওয়ার পরে দেশে চলে গেলেন, তাই বিক্রি করে দিলেন। আমারও কেমন মনে হতে লাগলো আমিও এখন বাড়িটা বিক্রি করে দিয়ে অন্য কোথাও চলে যাই। সেই বিদেশি বন্ধুটির কাছে গিয়ে সেই মনোবাসনাই জ্ঞাপন করেছিলাম। বন্ধুটি আর তার স্ত্রী আমাকে বসিয়ে চা খাওয়ালেন, খাবার খাওয়ালেন, তারপর বোকামি করতে বারণ করলেন। আর সেখানেই আমার একটি ছেলের সঙ্গে আলাপ হলো, যার নাম রাসেল স্মিথ। রাসেল স্মিথ! চেঁচিয়ে উঠল নীলিমা। তেমনি ঠান্ডা গলায় ডাক্তার মৈত্র বললেন, রাসেল স্মিথ। এবং আমি অনুমান করছি তোমার ভ্রাতা রাসেলের সঙ্গে এই রাসেল অভিন্ন। কাকাবাবু! গল্পটা যদিও উপসংহার হিসেবে আরম্ভ করেছিলুম, শেষ পর্যন্ত নিজের গল্প বলেই সময়টা নষ্ট করল। কাকাবাবু, আমার সেই বিদেশি বন্ধুই এই ছেলেটিকে আমায় উপহার দিয়েছিল। বলেছিল বড় অসহায়, বড় ভালো। পড়াশুনো আর কবিতা লেখা ছাড়া ছেলেটির আর কোনো বিদ্যে নেই। এদেশে কি একটা ফার্মে চাকরি নিয়ে এসেছে এদেশের লোকের সঙ্গে মিলতে মিশতে। কোনো বাঙালি পরিবারে পেইং গেস্ট থাকতে চায়। তাদের ধরন ধারণ, ভাষা, আচার সব শিখে বাঙালি বনে যেতে চায়। আমি লুফে নিয়েছিলুম প্রস্তাবটা। ছেলেটিকে দেখেই আমার মায়া পড়ে গিয়েছিল, আর তারও দেখলুম আমাকে খুব ভালো লেগেছে। কিছুদিনের মধ্যেই আমি বুঝতে পারলুম সে যেন কি চায়, কি এক উদ্দেশ্যে ঘুরে বেড়ায়। আসলে সে তখনও তার প্রণয়িনীকে খুঁজে বেড়াচ্ছিল। তার চাকরিতে খাটুনি ছিল খুব,
যেমন প্রচুর মাইনে দিত তেমনি তার উসুলও করে নিত। 6 ঘন্টা চাকরি করে বাকি সময়টা ঘুরে বেড়াতো, পার্কে গিয়ে বসতো, বাজারে যেত, ভিড় দেখলে ঢুকে পড়তো সেখানে। এর ওর সঙ্গে যেচে আলাপ করত, জিজ্ঞেস করত, কিন্তু যাকে বললে তক্ষুনি তার হারানো মানিক সে ফিরে পায়, সেই আমাকেই কোনোদিন সে জিজ্ঞেস করলো না। কোনো এক রাত্রে খাবার পরে গল্প করতে করতে আমি শুধু এইটুকু জানলাম, সে একটি মেয়েকে ভালোবাসে। ব্যক্তিগত কথা যতটুকু বলেছে ততটুকুই শুনেছি, তার বাইরে কোনো কৌতূহল প্রকাশ করা শোভন মনে হয়নি আমার। এই করে ছেলেটির স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছিল। এর মধ্যেই আমি একদিন দমদমে মল্লিকাকে দেখতে গেলাম মানে দেখা করতে গেলাম বলাই ভালো। বিদেশে আসার নিমন্ত্রণটা তখনই পেয়েছিল। একেবারে ঠিক না থাকলেও বুঝেছিলুম শেষ পর্যন্ত যাবই। আর যাবার মুখের ব্যস্ততায় নিশ্চয়ই এত দূরে এসে মেয়েটাকে দেখে যাওয়া হবে না। কিন্তু গিয়ে যেন একটা তোপের মুখে পড়ে গেল। শুনলুম বিয়ে ঠিক হয়েছে তার, কিন্তু সে রাজি হচ্ছে না। অসুখের ছলে বিছানা আঁকড়ে পড়ে আছে। শৈলেশ্বর বাড়ি ছিল না। তার স্ত্রী রুষ্ট মুখে আমাকে হাতের কাছে পেয়ে আমাকেই অনেক কথা শুনিয়ে দিলেন। বললেন, ওই তো চেহারা, শুনেছি মা ছিল কালো, বেঁচে থেকে মানুষ করতে পারেননি বটে, কিন্তু চেহারার সম্পদটুকু দিব্যি ঢেলে দিয়ে গেছেন। রং কালো মেয়ে কি আজকাল কেউ বিয়ে করতে চায়? কত হন্তদন্ত হয়ে বাপ ঠিকঠাক করলো, এখন মেয়ে ঢং ধরেছে। চুপ করে শুনতে শুনতে আমি বললাম, কেন, ওর আপত্তিটা কি? বর পছন্দ হয়নি? পছন্দ অপছন্দের কথা উঠলো কোথায়? ও কি তাকে দেখেছে না শুনেছে সে কে আর কি করে? বলতে গেলেই উঠে যায়। তার মানে ও এখন বিয়েই করতে চাইছে না, এই তো? হ্যাঁ, তিনি বিয়ে করবেন না, হয় করবেন নয় চাকরি করবেন। লেখাপড়ায় যে কত মন তা তো আমার জানা আছে। আসলে বাইরে বেরুবার ছুতো, 5টা ছেলের সঙ্গে ফষ্টি নষ্টি। ও কোথায়? কোথায় আবার? বিছানায় পড়ে থাকাই তো এখন তার একমাত্র কাজ। রোজ ঘুষঘুষে জ্বর আর মাথা ধরা। কি জানি বাবা, কি অসুখ বাঁধিয়ে বসেছে কে জানে। আমার তো সন্দেহই হয়। কি সন্দেহ হয়? ডাক্তার মানুষ, বোঝেন না? এই ঘুষঘুষে জ্বর কি ভালো? আমি তো ওই জন্যই আরো বিয়ে দিতে ব্যস্ত হয়ে গেছি। শেষে কি হিতে বিপরীত হয়ে গোষ্ঠী শুদ্ধ যাব? ঘরভর্তি ডবকা বয়সের ছেলে মেয়ে, একসঙ্গে খাওয়া থাকা, তারপর বীজ ঢুকুক আর কারো মুখে। যদি তাই সন্দেহ করেন তবে তো কোনো রকমেই বিয়ে দেওয়া উচিত না। রেখে দিন উচিত অনুচিত। যদি কিছু হয় বাড়িতে রাখবো কোথায়? এই তো বাড়ি, গায়ে গা ঠেসাঠেসি। বিয়ে হলে স্বামী তখন দায়ী হবে, সেই করবে। ছি ছি, এরকম ভাবা খুব অন্যায়। আমাকে গম্ভীর হতে দেখে একটু ঘাবড়ে গেলেন ভদ্রমহিলা। হেসে বললেন, আপনিও যেমন। আমি কি সত্যি বলেছি নাকি ওর সেই অসুখ? দিব্যি ভালো মেয়ে, সুস্থ সবল। যদিও বিয়ে করতে নাই চায়, আপনারাই বা জোর করছেন কেন? পড়তে চায়, পড়ুক না। কেন মামা পড়াতে পারলেন না? বসিয়ে রাখলেন কেন? কেন চাকরি করতে অনুমতি দিলেন? ভাগ্নি যা বলবে তাই সই? বললো চাকরি তো চাকরি, পড়বো তো পড়ো, বসে থাকবো তো বসে থাকো। এত আদর দিলে চলে না। মাথাটি একেবারে খেয়ে গেছেন ভদ্রলোক। আর ওই যে মাসি মহিলা, বাবা, মেয়ে তো নয় যেন বাঘিনী। ভগ্নিপতিকে দেখলে যেন 2 চোখে আগুন জ্বলতো। নিজের মেয়ে নিজের কাছে আনতে চাইবে না, যেন চোর। যখন চাকরি করতে আরম্ভ করলো তখনও তো একটি বিয়ে ঠিক করেছিলেন। আমেরিকা থেকে ফিরে এসেছে সবে, চেহারাটাও একটু ছিল। তখনও মেয়ে এমনই বেঁকে বসতেন। তখন ছুতো দিলেন এত ভালো চাকরি তিনি ছাড়বেন না, বিয়েও করবেন না। অমনি মামাও সেই তালে নাচলেন। তার উপরে ফষ্টি কত, এই ছেলে না ওই ছেলে, গেল সেটা। তারপর তো নিজেই গেলেন তো 2-4 হাজার টাকা রেখে গেলেই পারতেন ভাগ্নির জন্য। ও তো আদরের ভাগ্নি। মাথায় রাখলে উকুনে খায়, মাটিতে রাখলে পিঁপড়ে। টাকার বেলায় সকলেই সমান। ও যদি বিয়ে করতে না চায়, আপনাদেরই তো সুবিধে, টাকা বেঁচে যাবে। থাকতে দিন না ওকে ওর মনে। একদিন নিজেই দেখে শুনে করে ফেলবে। বিশেষ করে এখন যখন অসুস্থ।
আপনি তো বললেন, কিন্তু সবাই কি বলবে জানেন? কি বলবে? বলবে সৎ না বলে মেয়েটাকে বিয়ে দিচ্ছে না। এদিকে সুমির বিয়ে ঠিক হয়ে আছে কবে থেকে, ওর না হলে ওকে দিই কি করে? তাতে কি? সে হয় না। সৎ মেয়েকে আগে পার করে তবে নিজের মেয়ের কথা। কারো কথার তলে আমি থাকতে চাই না। তাই তো। আচ্ছা চলুন তো, দেখে আসি ওর আপত্তিটা কিসের। যান, উপরে চলে যান, গেলেই ঢং দেখতে পাবেন। মল্লিকার এই মায়ের মাতৃমূর্তি দেখে অনুমান করতে কষ্ট হলো না এ বাড়িতে ওই আদরের মেয়ে কিভাবে আছে। ওর মন্দ ভাগ্যের কথা ভেবে আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে এলাম উপরে। আমি জানতাম কোণের দিকে একটি ছোট ঘরে মল্লিকার আস্তানা। গিয়ে দেখলাম সে তার সর্বকনিষ্ঠ ভাইটিকে বসে বসে অঙ্ক কষাচ্ছে। অন্য ভাইটি ঢুলে ঢুলে বানান করে ইংরেজি পড়ছে। শৈলেশ্বরে প্রাইভেট টিউটরে খরচটা যে বেঁচে গেছে মেয়েকে এনে, তা বুঝতে পারল। আমাকে দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল মল্লিকা। হুমা, কাকা বাবু, আসুন আসুন, আমি আপনার কথাই ভাবছিলাম। আমি বললাম, অত ভাবাভাবির দরকার কি বাপু, সোজা চলে গেলেই হতো। তাও বুঝি ভাবিনি, কিন্তু যা দূর। দূর তো কি, লোকেরা দেশ থেকে দেশে গিয়ে দেখা করে, তুমি একটা বাসে চড়ে বসতে পারো না? না, আমার শরীরটা বেশি ভালো নেই কাকা বাবু। কেন, কি হয়েছে? বেশ অনেকদিন হয়ে গেল, কেবল ঘুরে ফিরে জ্বর হয়, দুর্বল লাগে। তাই নাকি? একটা চিঠিও তো লিখে দিতে পারতে, কবে চলে আসতো। নম্বর যে জানি না। সে কি? বাড়ি চিনি, দেখা হয়, চিঠি লেখার কথা মনেই হয়নি, বাড়ির নম্বরের কথাও মনে হয়নি। লিখে রাখো লিখে রাখো, দরকার হতে পারে তো। হবে, খুব শিগগিরই বোধহয় হবে। ভাইদের দিকে ফিরে তাকালো সে। কি টুকলু, যা, তোদের ছুটি। টুবলু আর বাবলু দুই ভাই, একটি 10, একটি 8। পড়া ছাড়তে পেরে মহা ফুর্তি দুজনের। তৎক্ষণাৎ বই টই ফেলে হাওয়া হয়ে গেল। মল্লিকা সেগুলো গুছিয়ে রেখে আমার মুখোমুখি খাটে বসে বিষণ্ণ গলায় বলল, বাবার সঙ্গে দেখা হয়েছে নিচে? সে তো দেখলুম বাড়ি নেই, তবে তার স্ত্রী অনেক কথা বললেন বটে। মল্লিকা তার কালো কালো চোখ তুলে ঠিক তার মায়ের মতো করে তাকালো, চোখের তারায় হাসি মাখিয়ে বলল, কি কথা? তোমার বিয়ের। কি ব্যাপার, আপত্তিটা কিসের? চুপ করে থাকলো মল্লিকা। আমি হাত বাড়িয়ে তার হাতের নাড়ি দেখতে দেখতে বললুম, মাসখানেক ধরে যে এরকম জ্বর হচ্ছে, চিকিৎসাটা কিরকম হচ্ছে শুনি। তেমন জাত করে চিকিৎসা করার মতো কিছু নয়, তাই আর ডাক্তারের কথা ভাবিনি। তুমি না ভেবেছ, তোমার বাপ তো ভাববে। বাবা কাজে ব্যস্ত থাকেন, খেয়াল করেন না। এখন আপনি এসেছেন, বলুন তো কি করি? এরকম শরীর খারাপ থাকলে তো কোনো কাজই করতে পারবো না। এখন কি করছো তুমি? এমএতে ভর্তি হয়েছিলাম, কিন্তু বাবা পড়াতে চান না। টিউশনে নিয়েছিলাম একটা, আপাতত সেটা গেছে, আর জুটছেও না। আসলে ওই কাজটা ছেড়ে দেওয়াই আমার বোকামি হয়েছে। কি কাজ? আমেরিকা থেকে ফেরার পরেই পেয়েছিলাম, কিন্তু এই শরীর খারাপই আমার কাল। মামা সবটাতেই অস্থির হয়ে পড়তেন। উনি বললেন, 1 বছর বিশ্রাম কর, নইলে তোর ডিসপেপসিয়া হবে। বলেই ক্ষান্ত হলেন না, কাজ ছাড়িয়ে তবে শান্তি। মাঝখানে বাবা আবার ঠিক এরকম বিয়ে বিয়ে করে খেপে উঠেছিলেন, সে সময়টায় অশান্তি গেছে অনেক। মামার সঙ্গে বাবার ঝগড়াঝাটি হয়েছে, আমি তখন বাবার কাছেই ছিলাম। শেষে মামা আবার নিয়ে গেলেন জোর করে। এই করে করেই সময় কাটলো আমার। তারপর তো মামাই অসুখে পড়লেন, পুরো 7 মাস উদরিতে ভুগে তিনি মারা গেলেন। আর এখন তো দেখছেন। এখনো তো একটা টিউশনই করছো দেখছি, তার মাইনেতে পড়ার খরচ চলে না। টিউশনি? কই না তো, এখন আমি বেরোতেই পারি না, এত শরীর খারাপ হয়েছে।
টুবলু বাবলুর জন্য এতদিন নিশ্চয়ই অন্য মাস্টার ছিল। আমার ইঙ্গিত বুঝল মল্লিকা, চোখ নিচু করে বলল, তা ছিল, মা বললেন আমি থাকতে আর তার দরকার কি। মামির চিঠি পাও? খুব কম, তিনিও অসুস্থ। আর বাবার কথা তো জানেন, আমার মামা মামি মাসি কাউকেই তিনি পছন্দ করতেন না। বাবাকেও অবশ্যই ওরা পছন্দ করতেন না। মাঝখান থেকে আমাকে নিয়ে গোল বাঁধত। কিন্তু যাক সেসব, আমি আপনাকেই মনে মনে খুঁজছিলাম কাকাবাবু। কেন বলো তো? যাকে ভালোবাসি আর যিনি ভালোবাসেন তাকে দুঃখে পড়লেই মানুষ খোঁজে, খোঁজে না? তার চোখ ছলছল করে উঠল। আমি চুপ করে রইলাম। একটু থেমে বলল, বাবা আমার বিয়ে নিয়ে বড্ড জুলুম করছেন। তুমি বড় হয়েছ, তোমাকে বিয়ে দেওয়া তোমার বাবার নিশ্চয়ই কর্তব্য। কিন্তু আমি বিয়ে করতে চাই না। কেন? না। কারণটা কি? আমি এমএটা পাশ করতে চাই, তারপর একটা চাকরি বাকরি খুঁজে নেব। বেশ তো, বিয়ের পরে না হয় এমএ পাশ করো। না, তা হবে না। কেন? ওরা রাজি নয়? কারা? যাদের সঙ্গে তোমার বিয়ের কথা হচ্ছে। তারা কে, কেমন, রাজি কি গড়রাজি, তা আমি কিছুই জানি না। মোট কথা তুমি এখন বিয়েই করতে চাও না, এই তো? হ্যাঁ। বাবাকে বলেছ? বহুবার। উনি ক্ষেপে যান, আমাকে বাড়ি থেকে বার করে দিতে চান, যা তা বলেন। আমার মামা থাকতে এরকম কখনো বলেননি। মামাকে ভয় পেতেন বোধহয়। মামার চেয়ে মাসিকে বেশি। মাসি একবার তাকালেই বাবার কথা বলতেন না। শৈলেশ্বরের স্ত্রী কি বলছেন? মা। যদি তুমি তাকে মা বলো। মা আমার খুব বিরোধী। তার ধারণা আমার এই ঘুরে ফিরে জ্বরটা ভালো নয়। তিনি আমাকে এখান থেকে সরাতে পারলেই সবচেয়ে বেশি খুশি হন। আমার পরের বোন সুমির খুব একটা ভালো বিয়ে ঠিক করেছেন তিনি। নগদেই তাকে 5,000 টাকা দিতে হচ্ছে। আমার বিয়ে না হলে তাতেও মার একটু খারাপ লাগছে। তোমার বাবাটি একটি আস্ত গারল। প্রথমে আমার জানা দরকার তোমার জন্য সে কেমন পাত্র ঠিক করেছে। তাতে কিছু এসে যায় না কাকাবাবু। কেন এসে যাবে না? যেই হোক যেমনই হোক, আমি এখন বিয়ে করব না। আর সেটাই আপনি বাবাকে বুঝিয়ে বলুন। সে কি আমার কথা শুনবে? কেন শুনবেন না? কিন্তু আমি এমন কিছু অন্যায় দাবি করিনি। কিন্তু সে যদি কাউকে কথা দিয়ে থাকে। আমি বরাবর বাবাকে আমার মতামত জানিয়ে এসেছি। ঠিক আছে, তুমি ভেবো না, কিন্তু একটু শুয়ে পড়ো তো, মুখটা দেখি একবার। মল্লিকা হাসল। আপনারও কি মার মতো সন্দেহ হচ্ছে অসুখটা নিয়ে? এক বিন্দুও না, কিন্তু শরীরটা তো সারানো দরকার। বাবার সঙ্গে যুদ্ধ করবার জন্য তো তাগদ চাই, কি বলো? ঠিক বলেছেন। এই সব কাণ্ড দেখে, বাবার এরকম অদ্ভুত জেদ দেখে আমি আকুল হয়ে একটা চাকরির চেষ্টা করছি, যাতে চলে যেতে পারি এখান থেকে। মেয়ে হয়ে জন্মানো যে কি যন্ত্রণা, নানাভাবে যে কত প্রতিবন্ধকতা, সে বোধ করি আমি ছাড়া এমন ভাবে আর কেউ বুঝতে পারেনি। আমার হাত জড়িয়ে ধরল সে। কাকাবাবু, এটা আপনাকে করে দিতেই হবে। আমি বাবার সঙ্গে পারবো না। বাবা বুঝেন না আমার যথেষ্ট বয়স হয়েছে। ব্যক্তি স্বাতন্ত্র্য আছে। আমার ইচ্ছে বিরুদ্ধে জোর করাটা তার উচিত নয়। আমি দৃঢ়স্বরে বললাম, নিশ্চয়ই। তাহলে সে কথাটাই আপনি বাবাকে বুঝিয়ে বলবেন। তুমি ভেবো না। যদি আমি সুস্থ থাকতাম, আমি চলে যেতাম কোথাও। সবচেয়ে মুশকিল হচ্ছে, টাকা কড়িও তো নেই কাছে। যতক্ষণ না একটা চাকরি পাই। টাকার জন্য ভেবো না। আপনি দেবেন, এই তো? আপনি না বললেও দরকার হলে আপনার কাছেই আমি চাইব। ধরুন, বাবা যদি এমন অবস্থা করে তোলেন যে আমার পক্ষে আর এখানে থাকা কোনো রকমেই সম্ভব হলো না, তাহলে কোথায় যাব? একটা মেয়েদের হোস্টেল অন্তত ঠিক করতে হয়, তার জন্য তো টাকা দরকার। যদি মামির কাছে যেতে হয়, ওই একই প্রশ্ন। ট্রেনের টিকিট কাটার টাকাও তো আমার নেই। টাকা প্রত্যেকে পায়,
আপনি ছাড়া সে জোর আমার কার কাছে? সুতরাং টাকার কথা ভেবেও ভাবিনি, ভাবছি আমার শরীরের কথা। এত দুর্বল হয়েছি। একটা কাগজ দাও। আমার কি হয়েছে কাকাবাবু? শোনো, তুমি ভাজা পোড়া একেবারে খাবে না, ঘি তেল ছোঁবে না, পেঁপে সেদ্ধ আর ভাত, ঘোল খাবে, ছানা খাবে, ফল খাবে, চা নয়। আমার জন্ডিস হয়েছে? ভীষণভাবে আক্রমণ করেছে, সাবধানে থাকবে, একতলা দোতলা করো না। তবু নিশ্চিন্ত হলাম। কেন, তুমিও কি টিভি ভেবেছিলে নাকি? একটু একটু খারাপ লাগছিল বই কি। আমি মাথায় টোকা দিলাম, আদর করে বললাম, বোকা মেয়ে। প্রেসক্রিপশন লিখে আমি তাকে দিলাম না। নিচে নেমে এসে শৈলেশ্বরের জন্য অপেক্ষা করতে লাগলাম। তখনই এলো সে। আমাকে দেখে হাঁকে ডাকে অস্থির করে তুলল বাড়ি। বলল, আমার ডায়াবেটিস হয়েছে, শরীর দুর্বল, আবার স্ত্রীর ব্লাড প্রেশার। ছেলে মেয়েদেরও ডেকে ডেকে এনে দেখিয়ে নিল আমাকে দিয়ে। হাতের কাছে একটা ডাক্তার পেয়ে শৈলেশ্বর খুব খুশি। সারা বছরের সব কাজ যেন একদিনেই সেরে নেবে এরকম তার মনের ভাব। শেষে বলল, মল্লির সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ। ওর কি হয়েছে? হ্যাঁ, এই ঘুষঘুষে জ্বর, শরীর দুর্বল, শুয়ে থাকা। তোমার কি মনে হয়? আমি তো ভালো বুঝিনি। দুদিন বাদে বিয়ে, আর তার মধ্যে এইসব। বিয়ে বাদ দাও তবে, সে হয় না। অসুখ থাকলেও হয় না? অসম্ভব। কেন? আমি ঠিক করে ফেলেছি। অসুখের কথা বলো তাদের, বললে কি আর এমুখো হবে তারা? তাই বলে অসুখ শুদ্ধ বিয়ে দেবে? ও সেরে যাবে। এদিকে বলছো ঘুষঘুষে জ্বর, তোমার নানা রকম সন্দেহ হয়, তারপরেও বলছো সেরে যাবে। এসব রোগ বিয়ে হলেই সেরে যায়। যদি না সারে, তাহলে তাদের দায়িত্ব। আমি কি করব? তোমার তো মেয়ে, তোমার চেয়ে বড় দায়িত্ব নিশ্চয়ই আর কারো নয়। উপদেশ দিও না তো। রেগে গেল শৈলেশ্বর। বিপদের বেলায় আমার মেয়ে, মেয়ে নিয়ে তো মামা মাসি চিরটা দিন আমাকে জ্বালালো, আর মেয়েও নাকের জলে চোখের জলে ভেসে দৌড়ে দৌড়ে তাদের কাছেই চলে গেল। এখন সেসব আদুরে মানুষেরা কই শুনি? আবার তুমি এসেছো সাউগিরি করতে? যাও, আমি পারবো না কিছু। চুপ করে থেকে বললাম, আমার কাছে দেবে মেয়েকে থাকতে? তুমি কে? লোকে নিন্দে করলে মুখ চাপা দিতে পারবে? নিন্দের কি? বিয়ে থাওয়া করনি, সমাজের ধার ধারণা, কি সুবাদে সে তোমার কাছে থাকবে শুনি? বাবার বন্ধু। বাবা থাকতে আবার কারো মেয়ে বাবার বন্ধুর কাছে থাকতে যায় নাকি? দ্বিতীয়বার বিয়ে করেছি, ঘরে সৎ মা, লোকেরা বলবে তাই মেয়েটাকে তাড়িয়ে দিয়েছি। নিন্দের ভয় দেখছি তোমার 16 আনার জায়গায় 18 আনা। সমাজে বাস করছে আর নিন্দের ভয় থাকবে না? লোকগুলো তো খেয়ে দেওয়ার কাজ নেই, কেবল আছে খোঁচাখুচির বেলা। নিন্দে চর্চাই সবচেয়ে বড় কম। আর কিছু পারুক না পারুক, ওই নিন্দেটি ঠিক পারবে। অত বড় মেয়ে বিয়ে হয়নি, তুমিও একজন অবিবাহিত পুরুষ, তোমার কি ধারণা এই মেয়ে নিয়ে থাকলে তুমিও সেই নিন্দের হাত থেকে রেহাই পাবে? ওসব মিথ্যে নিন্দেতে কান পাতা আমার স্বভাব নয়। তুই মহাপুরুষ, কিন্তু আমরা সাধারণ। আমরা 5 জন নিয়ে বাস করি। শৈলেশ্বরের স্ত্রী 2 কাপ চা নিয়ে ঘরে ঢুকলেন। আপ্যায়িত করে বললেন, আজ যখন সূর্য পূব দিক থেকে পশ্চিমেই উঠেছে, তখন 1 কাপ চা খেয়ে ধন্য করুন। শৈলেশ্বর বলল, ঠিক, নাও চা খাও। ওকে একটু বিস্কুট টিস্কুট। আমি বললাম, না না, চাই ভালো। বলাই বাহুল্য, চায়েও রুচি ছিল না, তবু ভদ্রতা করে মুখে তুলতে হলো। কি এক শেয়াল ডাকা গ্রামে থাকো, একদিন যে যাব তার জোটই নেই। যেতে গেলে চাল ছিঁড়ে বেঁধে যেতে হয়। শৈলেশ্বর বলল, তা আমিও তো সেই দূর থেকেই আসছি। আরে তুমি বড় মানুষ, গাড়ি আছে, তোমার সঙ্গে আমার তুলনা? গাড়ি একটা কেনো না কেন? বয়স তো হলো, বাসে ট্রামে চড়ে জজিয়াতি করবার দরকার কি? শোনো কথা, গাড়ি কিনবো আমি? এই ডাইনে আনতে বাঁয়ে কুলোয় না।
তবে টাকাগুলো করো কি? বুঝলে হে, ওই পরের পয়সা আর নিজের গুণ সকলেই খুব বেশি বেশি দেখে। 3টে মেয়ে যে গলায় ঝুলছে তার হিসেব রাখো। 3টির মধ্যে একটি যখন বিয়ে করতে চাইছে না, বাদ দিয়ে দাও তাকে। ঘুরে ফিরে দেখছি তুমি একই কথায় আসছো। তোমাকেই উকিল লাগিয়েছে বুঝতে পারছি। হ্যাঁ, আমাকেই উকিল লাগিয়েছে। আমি বলছি তুমি জোর করো না। আমিও বলছি আমার রাগ বাড়িও না তোমরা। তার মানে সে না চাইলেও তুমি জোর করবে? নিশ্চয়ই। খুব অন্যায়। আমি তাকে বুঝতে দেব আমি তাকে জন্ম দিয়েছিলাম, তার মামা নয়। সে আমার ইচ্ছারই অধীন। সে অধীনতা যদিও না মানে, ও মানবে না, ওর ঘাড় মানবে। এটা তো ঠিক। আমার বাড়িতেই ও বাস করে, আর এ বাড়ির আমি মালিক। তুমি মালিক তা ঠিক, কিন্তু এ বাড়িতেই যে ও বাস করবে তা কি করে জানো? জুলুম করলে চলে যাবে। অযোগ্য নয়, ছেলে মানুষ নয়। আমি বলছি শৈলেশ্বর, এরকম জবরদস্তি করা তোমার উচিত হবে না। কি উচিত আর কি নয় আমার ব্যাপারে তা আমি অন্যের কাছ থেকে শুনতে চাই না। তোমারই বা এত জেদ কেন? জেদ আবার কি, আমার কর্তব্য। তোমরাই শেষে 5 কথা বলবে। ধরো ও যদি সত্য একদিন রেগে বেরিয়ে যায় বাড়ি থেকে, আর যাবার জায়গা নেই বুঝলে। কথায় কথায় রেগে বেরিয়ে যাওয়ার দিন ফুরিয়ে গেছে। এখন বেরুলে পথে বেরুতে হবে। আর হাতেও পয়সা নেই যে যথেচ্ছাচার করবে মেসে হোটেলে উঠে, তার উপরে অসুস্থ। তা বলে তুমি বাপ হয়ে সেই সুযোগে ওকে শাস্তি দেবে? মেয়ে হয়ে ও দেয়নি? কোনোদিন শুনেছে আমার কথা? যেবার বিয়ে পাশ করলো বললাম বাড়িতে আয় থাক। সুমির তখন পরীক্ষা। অত বড় একটা বিয়ে পাস দিদি থাকতে আমি কি 40 টাকা দিয়ে মাস্টার রাখবো? রইলো। নাচতে নাচতে মামার সঙ্গে চলে গেলেন আমেরিকা। 1 বছর ধিঙ্গি হয়ে বসে থেকে ফিরে এসে বললেন পড়বে। আমি নিয়ে এলাম বাড়িতে। এ বাড়ি কিনিনি তখন, শ্যামবাজারে ভাড়া বাড়িতে ছিলাম। তখনই আমি একটা সম্বন্ধ ঠিক করেছিলাম। ঠিক এই কাণ্ড। কিছুতেই বিয়ে করবে না। কেন করবে না তা কি তখন জানি? পরে তো ধরা পড়লো সব। বুঝলে, ওই মাসিরই বোনজি তো। কত ভালো হবে সেই প্রেম। আমেরিকা থেকে রোজ চিঠি আসছে, দিলাম সব বন্ধ করে। শৈলেশ্বর বোধহয় ভুলে গিয়েছিল প্রেমপত্রগুলো মাসি যাকে লিখতেন তিনি সামনেই উপস্থিত, এবং সেই পুরনো আগুনকেই সে খুঁচিয়ে তুলেছে। আমার চোখ লাল হয়ে উঠল মুহূর্তে। আমার কপালে শিরা ফুলে উঠল। আমার দুর্দান্ত ইচ্ছে হলো রোগা মুখটার মধ্যে প্রবল জোরে একটা ঘুষি মেরে চিরদিনের মতো সমস্ত কথা থামিয়ে দিই। আমার মুখের দিকে তাকালে সে নিজে থেকেই থেমে যেত, কিন্তু নিজের কৃতিত্বে বিভোর হয়ে কথা বলছিল বলে দেখতে পেল না ওর সামনে ওর কৃতান্তের মূর্তি নিয়ে আমি বসে আছি। যেন ভারী একটা টেক্কা দিয়েছে সবকিছুর উপর। এমনই ভাবে তুড়ি মেরে মাথা নেড়ে বলল, সাহেবের বেটাকে ঘোল খাইয়ে ছেড়েছি বুঝলে। কত আর লিখবে। একসময় থামলো, দুপক্ষই থামলো। তার কথা শেষ হবার আগেই আমি বিদায় নিয়ে রাস্তায় নামলাম। শৈলেশ্বর ব্যস্ত হয়ে পিছে ডাকলো, আরে এ কি, যাচ্ছ কেন? চা দিয়েই শৈলেশ্বরের স্ত্রী চলে গিয়েছিলেন। ফিরে তাকিয়ে দেখলাম তিনিও এসে দাঁড়িয়েছেন স্বামীর পিছনে। ফিরে এলাম আমি। প্রেসক্রিপশনটা বাড়িয়ে দিয়ে বললাম, মেয়েটাকে বাঁচাতে চাও তো এই ওষুধটা আনিয়ে দিও। তারপর আর দাঁড়ালাম না। বলাই বাহুল্য, মল্লিকার জন্য খুব খারাপ লাগছিল আমার, কিন্তু আমি কি করতে পারি বলো। তারপর দিন কয়েকের মধ্যেই রওনা হয়ে পড়তে হয়েছিল আমাকে। রাসেল স্মিথ রইল বাড়িতে, আমার 3 মাসের অতিথি। ওই 3 মাসেই সে আমার মনের অনেকটা জায়গা অধিকার করে বসেছিল। আমার খুব ভালো লাগলো ভাবতে আমার বাড়িতে আমাকে একজন চিঠি লিখবার লোক রেখে যেতে পারলাম। সাধারণত যখনই যেখানে যাই ঘরগুলো তালাবন্ধ হয়ে পড়ে থাকে। লোকজনেরা থাকে বটে, কিন্তু তাদের কি মাথা ব্যথা ঘরবাড়ি আগলাবার। খাওয়া খরচ রেখে আসি, মাইনে নিয়মিত পায়, বিশ্রাম ভোগ করে। 2-4 বার তাদের হাতে ঘরের চাবি রেখে দেখেছি
ফিরে গিয়ে নতুন করে বহু জিনিস আবার আমাকে কিনতে হয়েছে। আসলে ওই একটা নেপালি ছোকরা আছে, সেটা ছাড়া আর কোনোটাই বিশ্বস্ত নয়। কিন্তু সেটার আবার নেশার ধাত, তার উপরে অলস আর অন্যমনস্ক। সুতরাং তার হাতে চাবি রেখে আসতেও ভরসা হয় না। অবশ্যই যাই আর কোথায়, 2-4 বছর অন্তর অন্তর এই 2-1 মাসের জন্য যা বিদেশে আসা, গরমে 2-4 বার পাহাড়ে, কিন্তু তাইতেই আমাকে ওরা পাগল করে দেয়। এবার খুব গর্ব হলো মন, আমারও তাহলে বাড়ি আগলাবার কেউ রইল বাড়িতে। বয়সের ঢলে পড়া বেলা এসে এমন একজনকে সঙ্গী পেলাম, যে আমার বন্ধুও হতে পারে, ছেলেও হতে পারে। রাসেলকে আমি সবসময় মাই বয়, মাই সান বলে সম্বোধন করি। সে খুব খুশি হয়। আসবার আগে কয়েকটা দিন একেবারে পাগলের মতো ব্যস্ত ছিলাম। গোটা কয়েক কঠিন রোগী ছিল হাতে, তাদের বিধি ব্যবস্থা করে তবেই ছুটি। মাত্র তো 4-5 মাসের জন্য আসা, কাজ 6 সপ্তাহে, বাকি কটা দিন এখানে ওখানে ঘোরাফেরা। মনে হলো যেন চিরকালের জন্য আসছি। দায় দায়িত্ব এত বেশি চেপে বসেছে ঘাড়ে যে এখন আর তা চাইলেও ঝেড়ে ফেলার উপায় নেই। সত্যি বলতে, রাসেলের মতো ওরকম একজন বুদ্ধিমান এবং কর্মঠ ছেলেকে রেখে এসে আমি এবার খুব নিশ্চিন্ত বোধ করছিলাম। আসবার আগে অবশ্য তোমার মা বাবার সঙ্গে দিল্লিতেও 2-1 দিন কাটিয়ে এলাম। ওরা কলকাতা ছেড়েছেন পরেই আমি নির্বান্ধ হয়ে পড়েছি। তোমার মায়ের সেবা যত্ন না পেয়ে একেবারে লক্ষ্মী ছাড়া দশা। আবার মাঝখান থেকে ওই মেয়েটা আর এক বন্ধনে জড়িয়ে গেল। যেদিন রওনা হই সেদিন সকালে একটা প্রচন্ড বাসনা হয়েছিল ওকে একবার 5 মিনিটের জন্য দেখে আসবার। ইচ্ছে করেই গেলাম। আমার হাতে যখন ওর জন্য কিছু করবার শক্তি নেই, তখন আর কি হবে ফাঁকা সহানুভূতি দেখিয়ে? ভাগ্যে যা আছে তাই হবে। ভাগ্যের বিরুদ্ধে কার সাধ্য আছে লড়াই করবার? তাছাড়া মল্লিকা কিছু ছেলে মানুষ নয়, মায়ের মতো শান্ত হলেও স্তিমিত নয়। যদি কিছু করবার থাকে সে নিজেই করতে পারবে, অন্তত করা উচিত। একটা কথাই শুধু ভুলে গেলাম, সে বড় অসুস্থ ছিল, তার হাতে একটি পয়সা ছিল না। এই অবস্থায় বাপের বিরুদ্ধে লড়াই করে পথে বেরিয়ে আসা প্রায় পর্বত লঙ্ঘনের মতোই কঠিন। প্লেনে বসে উঠতে উঠতে মন খারাপ হয়ে গেল। সমস্তটা রাস্তা আমার দুর্ভাবনায় কাটল। সমস্তটা রাস্তা আমি তার কথাই ভাবতে ভাবতে এলাম। বাংলাদেশে মেয়েরা যে এখনো কত অসহায়, কত পরাধীন, পুরুষেরা যে এখনো তাদের উপর অত্যাচারী, কত নির্বিচার, কত নির্মম, সমাজ ব্যবস্থা যে কত নিষ্ঠুর, তা ভেবে ভেবে নিজের পুরুষ জীবনের প্রতি আমার ধিক্কার এলো। তুমি বলো, ওই অসুস্থ নিঃসম্বল মেয়েটি এখন কোথায় যাবে? বাপ যদি জুলুম করে তাহলে তার বিয়ে না করে গতি কি? এখানে এসে পৌঁছানোর পরে স্মিথ আমাকে যত চিঠি ঠিকানা কেটে পাঠিয়েছিল, তার মধ্যে মল্লিকার শুভ বিবাহের চিঠিও ছিল একখানা। বিয়ের চিঠি? মল্লিকার? নীলিমার গলা উত্তেজনায় থরথর করে উঠল। ডাক্তার মৈত্র পকেট থেকে রুমাল বার করে মুখ মুছলেন। তার চশমা খোলা ভেজা ভেজা চোখের দিকে তাকিয়ে দৃষ্টি নামিয়ে নিল নীলিমা। যতক্ষণে গল্প শেষ হলো, যতক্ষণে রাত গভীর হলো নিউ ইয়র্ক শহরে, ততক্ষণে নিঝুম দুপুর নামল কলকাতায়। আকাশে মেঘ দেখা গেল কয়েক খণ্ড। রাস্তার ধুলো উড়িয়ে ঘূর্ণি হাওয়া বয়ে গেল জোরে। সামনের লম্বা টানা ঢাকা বারান্দার কুকুরগুলো কুণ্ডলি পাকিয়ে ঘুমোতে ঘুমোতে জেগে উঠল। মল্লিকা চিঠি লিখতে বসল কাগজ কলম নিয়ে। অনেকক্ষণ ভাবতে হলো তাকে, অনেকক্ষণ গালে হাত দিয়ে বসে থাকতে হলো। তারপর লিখল, কাকাবাবু, চিঠি লেখার চেষ্টা এই নিয়ে আজ 3য় বার। কালকের চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। চিঠি লেখায় আমি কোনোদিনই যে খুব দক্ষতার পরিচয় দিয়েছি তা নয়,
কিন্তু নিজেকে এত অক্ষম বলেও কখনো ভাবিনি। প্যাডের সমস্ত কাগজগুলো প্রায় উজাড় করেছি এই সময়টুকুর মধ্যে। ছেঁড়া কাগজের ঝুড়িটা ভরে গেছে। কাজের কথা এক লাইনও এগুলো না। অনেক কথাই আপনাকে আমার লেখা আছে। তার প্রথম কথা এই যে আপনার ব্যবহারে আমি মর্মাহত হয়েছি। আপনি যে বিদেশ যাচ্ছেন সে কথাটা সেদিন আমাকে বলেননি। সেদিন আপনি আমাকে যুগপৎ দুস্থ এবং অসুস্থ দেখে গিয়েছিলেন। আমি যে কত বিপন্ন তাও আপনার অজানা ছিল না। বিছানার সঙ্গে বন্ধুতার যে পরিমাণ গাঢ় থেকে গাঢ়তর হয়ে উঠছিল, সেই যে আমার শেষ শয্যা হবে না তাও তো জানা ছিল না আপনার। অন্তত ভয়ানক বিপদে পড়লে কি করব যাবার আগে সেই পরামর্শটুকু তো আপনি আমাকে দিয়ে যেতে পারতেন। জানি ও বাড়ির আবহাওয়া আপনার পক্ষে সুখপ্রদ নয়। সেদিন আপনি বিরক্ত হয়েই চলে গিয়েছিলেন। কিন্তু আমার অবুঝ মন আপনাকে কিছুতেই এ কথা বিশ্বাস করতে দেয়নি অন্যের অপরাধে আপনি আমাকে শাস্তি দেবেন। আমার বরং মনে হয়েছিল যে আগুনের মধ্যে আমাকে দেখে গেলেন সেজন্যই আবার খুব শিগগিরই আপনি আসবেন। কিন্তু আশা করে করে হতাশ হয়েছি, অপেক্ষা করে করে ক্লান্ত হয়েছি। কাকাবাবু, কখনো ভাবিনি আমাকে না বলে দেখা না করে এমনকি একটা ঠিকানা পর্যন্ত না জানিয়ে ওরকম 12,000 মাইল দূরের পথ আপনি পাড়ি দিতে পারেন। আপনার কাছে দাবি আমার অসামান্য, যদিও তার কোনো সঙ্গত কারণ আমি জানি না। তবুও সংসারে এরকমই কতগুলো অলিখিত যুক্তিহীন ইচ্ছে থাকে মানুষের। আমি সেই ইচ্ছেরই অধীন ছিলাম। অভিমানবশত কয়েকদিন খুব কষ্ট পেয়েছি। তারপর কেমন উদ্বেগ হয়েছে। স্থির করেছিলাম একটু বেরোবার মতো বল পেলেই একদিন উপস্থিত হব গিয়ে আপনার ভারাক্রান্ত হৃদয় লাঘব করে আসব। তার হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত ভাগ্য আমাকে এইখানে নিয়ে এসেছে। ঘটনাটা এই, আমার বাবা আমার অজ্ঞাতে একজন বয়স্ক ধনী অন্ধ ব্যবসায়ীর সঙ্গে আমার বিবাহ স্থির করেছিলেন। এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের বাবাই আইনজ্ঞ ব্যক্তি। দিনকে রাত করেন আর রাতকে দিন। প্রসঙ্গক্রমে আমার কাছে নানা কৌশলে এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর প্রশংসায় বাবাকে অনেক সময় উচ্ছ্বসিত হয়ে উঠতে দেখেছি। ধন দৌলতের বিবরণ দিতে দিতে তিনি অধীর হয়ে পড়তেন। আমি জানতাম না এসব আমাকে শোনাবার জন্যই বলতেন তিনি। এই কথাও জানতাম না যে লোকটি দৃষ্টিহীন। অন্যমনস্কভাবে শুনতাম অথবা শুনতাম না। পরে জেনেছিলাম আমাকে বিবাহ করার বিনিময়ে ভদ্রলোকটি বাবাকে আর্থিক মূল্যে যত দাম দিতে প্রতিশ্রুত ছিলেন তার সংখ্যা নগণ্য নয়। আমার বোধহয় এই কথা ভেবে গৌরব বোধ করা উচিত ছিল যে এই ভব সংসারে তাহলে আমিও খুব অকিঞ্চিৎকর নই। অন্তত এই সত্তার বিনিময়ে যে ভগ্নীর বিবাহে মহা সমারোহ করে বেশ 2-10 জনকে চোখ ধাঁধিয়ে দিতে পারি সে বিষয়ে আর সংশয়ের অবকাশ ছিল না। কেননা অগ্রিম টাকাতেই তার দেহে যে পরিমাণ সোনার ভার চাপানো হয়েছিল তাতে তেমন খুঁতখুঁতে শাশুড়িও উল্লাসে মূর্ছা যেতেন। আমার দ্বিতীয় মাতার প্রথমা কন্যার জন্য নাকি একটি বিদেশ যাত্রার জন্য প্রস্তুত ইঞ্জিনিয়ার পাত্র সাগ্রহে অপেক্ষা করছে। তাদের ভুরি পরিমাণ দাবি দেওয়া 16 আনার জায়গায় 18 আনায় মেটানো হচ্ছিল আমাকে উৎসর্গ করে। সহসা মূর্তিমান ঠাট্টার মতো এই সুন্দর একটি নিটোল ব্যবস্থার মধ্যে আমার অসুস্থতা এদের কাছে অত্যন্ত মর্মদাহী হয়ে ওঠে। যতদিন এদের এই পরিকল্পনা আমার কাছে গোপন ছিল ততদিন তবু জীবন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল কোনো রকমে। জানবার পরের অবস্থাটা বর্ণনার অযোগ্য, বা আমার মনে হয় আপনি শুধু আপনিই বুঝতে পারবেন সে কষ্টের কথা। সুতরাং সেই বদ্ধভূমি থেকে আপনি ছাড়া আর কাকে আমি ত্রাণকর্তা বলে ভাবতে পারি? বস্তুত যুপকাষ্ঠে গলা রেখে একটা বোবা জন্তুর মতো আমি পরিত্রাহী আপনাকেই ডেকেছি। তখন আপনাকেই ভেবেছি, মনে মনে বলেছি আপনিই আমার পিতা
এবং পরম পিতা, আপনি আসুন, আপনি আসুন, আপনি আমাকে উদ্ধার করুন এই সংকট থেকে। মৃত্যু ছাড়া আমার কাছে তখন আর কিছুই প্রার্থনীয় ছিল না। মৃত্যুকে তখন আমি নিঃশেষে চেয়েছি। আমার স্বাদ, আহ্লাদ, ইচ্ছে, প্রেম যদিও কিছুই পূরণ হয়নি জীবনে, তবু আয়ুর প্রতি আমার কোনো মমতা ছিল না। জগতের সঙ্গে যুদ্ধ করার আমার স্পৃহা ছিল না, কেননা আমি জানতাম এই আলো ছায়া ভরা পৃথিবীটাতে আর আমার কিছুই পাবার নেই। শুনেছি মৃত্যু স্ত্রীলোক, মৃত্যু মা, মৃত্যু মানুষের অবসর। আমি সেই মৃত্যুর কাছে তার মাতৃত্বের দোহাই দিয়ে নতজানু হয়ে বলেছি, আমাকে নাও, আমি ক্লান্ত, আমি সর্বশান্ত। আমার শরীরের কুলে কুলে এই উত্তপ্ত যৌবন ব্যর্থ, ব্যর্থ, একেবারে ব্যর্থ। সেই পরিমাণ অবসন্ন দেহ মনের মধ্যে শুধু একটা মাত্র সুবিধে আমি খুব প্রত্যক্ষভাবে অনুভব করেছি। ডাক্তার যতই বলুন, আমার মার মন থেকে তারা কোনো রকমেই এই সন্দেহ উৎপাটিত করতে পারেননি যে আমার অসুখটা ছোঁয়াছে। আমি সেই ভয়েই হোক বা অজুহাতেই হোক, আমাকে তিনি এক কোণে ঠেলে দিয়েছিলেন। হোক সেটা ট্রাঙ্কে বাক্সে আকণ্ঠ এবং জঞ্জালে ঠাসা, তবু সেটা একটা আস্ত ঘর ছিল। চারটি দেয়াল কাছাকাছি দাঁড়িয়ে যত অন্তরঙ্গতাই করুক, তবু একটি ছোট জানালা ছিল। দম বন্ধ হয়ে মরবার আশঙ্কাও যেমন ছিল না, তেমনি জানালাটির গায়ে নুয়ে পড়া মস্ত গুলমোহর গাছের ডালের ফাঁকে এক ফালি নীল আকাশও চোখে পড়ত। আকাশে পাখি উড়ত, সুদূর শঙ্খচিল। এবারে সবচেয়ে ছোট মানুষটি, যার নাম টুবলু, হঠাৎ হঠাৎ সে কোথা থেকে সকলের চোখে ধুলো দিয়ে দমকা হাওয়ার মতো ঘরে ঢুকে পড়ত, গলা জড়িয়ে ধরে চুমু খেত। নিজের লজেন্সের ভাগ আমার মুখে গুঁজে দিয়ে নরম করে ডেকে উঠত, দিদি। আমিও তাকে চুমু খেতাম। আমার তখন মন্টুকে মনে পড়ে যেত। মন্টু আমার মামাতো ভাই, আমার প্রাণের টুকরো। আর মন্টুকে মনে পড়ার সঙ্গে সঙ্গেই উঠলে উঠত আমার মামা বাড়ির স্মৃতি, আমার দাদু, দিদিমা, মামা, মামিমা আর আমার মাসি। আর মাসিকে মনে পড়ার সঙ্গে সঙ্গেই আয়নায় ছায়ার মতো আরেকটি মানুষ এসে কখন দাঁড়িয়ে যেত চুপচাপ। সে মানুষ আপনি। আপনাদের জীবনের সমস্ত ছবিটা তখন আমি স্পষ্ট দেখতে পেতাম। যা ছিল কাঙ্ক্ষণীয়, যার চেয়ে সুন্দর আর কিছুই হতে পারত না, তা না হবার ক্ষুব্ধ বেদনায় এতকাল পরেও আমি এত ছটফট করতাম যে মনে হতো মাসির আত্মাটা এসে যেন আমার অন্তরে বাসা বেঁধেছে। দাঁতে দাঁত চেপে নিঃশব্দ চিৎকারে বলতাম, কেন হলো না, কেন? তার জন্য কে দায়ী? শৈলেশ্বর মল্লিক, আমার বাবা, না দোষ আপনাদের? নিজের অনিষ্ট মানুষ নিজেরাই ডেকে আনে। আপনারাও তাই করেছিলেন, বিশেষভাবে আপনি। ভাগ্যকে আপনি ভাগ্যের হাতেই ছেড়ে দিয়েছিলেন, পুরুষকারের হাতে নয়। যে লোক একাধিকবার তার মিথ্যা প্রবঞ্চনায় আপনাকে প্রবঞ্চিত করেছিল, তার শাস্তি বিধান করেননি আপনি, উপরন্তু আবারও তারই ফাঁদে পা দিয়ে আর্তনাদ করেছেন। না, আপনাকে আমি সমর্থন করতে পারি না, আপনাকেও না, মাসিকেও না। কেন আপনারা পরস্পরের মুখোমুখি এসে দাঁড়াননি? কেন তৃতীয় ব্যক্তির দরজায় ভিক্ষার ঝুলি না বাড়িয়ে আপন অধিকারে আমার দিদিমা, দাদামশাইয়ের কাছে এসে তাদের কন্যাকে প্রার্থনা করেননি? যদি বা এই আগুনের সমুদ্র পেরিয়ে আবারও কোনো একদিন দেখা হলো, সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটল, তবু কেন সব ভাসিয়ে নিন্দা গ্লানি নামক সমাজের যত সব ক্লেদাক্ত সংস্কার পায়ে মারিয়ে নতুন জীবনের দিকে হাত বাড়ালেন না? ফুলে ফলে রঙে পাতায় ঝলসে উঠত সেই জীবন, উঠল না। মাসির চিরবিষণ্ণ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কতবার আমি সে কথা ভেবেছি। বড় হয়ে একদিন বলেও ছিলাম সে কথা। মাসি জবাব দেননি, মুখ নিচু করেছিলেন। আমি দেখলাম তার সিঁথিতে সিঁদুর। যে বিবাহ তিনি তার অস্বীকার দিয়ে মুছে ফেলে এসেছেন, সেই স্বামীর চিহ্ন ধারণ করায় আমি অবাক হয়ে গেলুম। মাসিমা বলেছিলেন, হয়তো ওটা অভ্যাস অথবা প্রশান্ত মৈত্রের আয়ুর প্রতীক। শুনে প্রথম কারণটা আমি উড়িয়ে দিয়েছি।
শেষের কারণটা কেমন সত্য বলে মনে হয়েছে। আমার চোখ জলে ভরে উঠেছে সঙ্গে সঙ্গে। আমি বাতাসে মুঠি তুলে রুদ্ধ আবেগে বলেছিলাম, ওরা বোকা, বোকা, ভীষণ বোকা। যদি আমি হতাম, আমি হলে কি হতো কাকাবাবু? এই হতো যা আমি আজ হয়েছি। আর কি ভাগ্যই মানুষের জীবনের শেষ কথা, তাকে কি সত্যি কেউ অতিক্রম করতে পারে না? ঈশ্বরের শক্তি কি এতই সীমিত? প্রার্থনার কি কোনো মূল্য নেই? নিষ্ঠার কি কোনো দাম নেই? বিশ্বাসের কি অস্তিত্ব নেই? তবে কেন এই মানব জীবন? কি এর অর্থ? কি এর গৌরব? জ্ঞান গরিমার তবে কি মানে হয়? পশুর চেয়ে আমরা উৎকৃষ্ট কোথায়? না কাকাবাবু, সে কথা আমি মানি না। আসলে কি জানেন, বাবাকে দোষ দিয়ে লাভ নেই। যার যার দুঃখ তার নিজেরই রচনা। এই মাসিমার কথা বলতে গিয়ে মনে পড়ল, আমি যে আশৈশব একজন অসুখী শিশু ছিলাম তার কারণ আর কেউ না, স্বয়ং আমি। নইলে ভাগ্য আমার কাছ থেকে আমার মাকে হরণ করে নিয়েছিল বটে, কিন্তু তা কি আবার 4 গুণ করে ফিরিয়ে দেয়নি? কিন্তু নেবার শক্তি আমার ক্ষীণ ছিল। আমি মুঠো শক্ত করে গোয়ারের মতো আমার জন্মদাতার দিকে তাকিয়েছিলাম। যা পেয়েছি তাতে আমার মন ওঠেনি, যা পাইনি তার অভাবেই মরে গেছি। আমি আমার বাবাকেই সবচেয়ে আপন করে কাছে পেতে চেয়েছি, ভালোবেসেছি। প্রতিদান না পেয়েও আশা ছাড়িনি। অথচ আদরের কি আমার অভাব ছিল? মামিমা আর মাসিমা, এই 2 মাতার অপত্য স্নেহের কোনো সীমা ছিল না। আমার দাদামশাই এবং আমার মামা, এই 2 পিতা আমার জীবনে পুরুষের সব রকম সম্পর্কের মমতা বিতরণ করেছেন। আর সকলের উপরে আমার দিদিমা, মায়ের মা, ডবল মা। সারা বাড়িতে ওই তো আমি একমাত্র শিশু, চোখের মণি, বুকের ধন। তবু আমার দুরাকাঙ্ক্ষা তৃপ্ত হলো কই? তবু আমি কেন একটা পরিপূর্ণ আনন্দ নিয়ে বড় হয়ে উঠতে পারলাম না? একটা অনির্দেশ্য টানাপোড়েনে ক্ষতবিক্ষতই হয়েছি শুধু। আমার মামা বাড়িতে আমার বাবার প্রতি অত্যন্ত স্বাভাবিক কারণেই একটা বিতৃষ্ণা সঞ্চিত ছিল, অথচ তার তিলতম প্রকাশেও আমি ক্ষিপ্ত হয়ে উঠতাম। একটা অবুঝ অভিমানে আমার ছোট্ট হৃদয় বিদীর্ণ হয়ে যেত। কথা প্রসঙ্গে ওরা যখন বাবার কার্যকলাপের দ্বিধাহীন নিন্দায় মুখর হতেন, আমি আক্রোশে জ্বলতাম। আমি কারো কথা শুনতে চাইতাম না, আমি খেতাম না, অকারণে জেদ করে বাড়ির প্রত্যেকটি অধিবাসীকে অস্থির করে তুলতাম। তারপর লুকিয়ে লুকিয়ে ফুপিয়ে কাঁদতাম। বড় হতে হতে ভঙ্গিটা বদলে গিয়েছিল বটে, কিন্তু মনের ভিতরটা তেমনি নরম ছিল, তেমনি লালায়িত। অথচ জানতাম মানুষ হিসেবে বাবা সত্যি শ্রদ্ধেয় নন। আর যে আমি তার স্নেহের জন্য এত কাঙাল, সে আমাকে নিয়েও তার হীনতার অভাব ঘটেনি কখনো। আমার মামা বাড়ির উপর একটা অহেতুক ক্রোধ ছিল তার। অত্যন্ত অন্যায়ভাবে আমার দাদামশায়ের স্বাচ্ছন্দ্যের অংশীদার হতে চাইতেন তিনি। তিনি চাইতেন যে কোনো উপলক্ষেই তারা তাকে দেয়া থোয়া করুন, টাকা কড়ি পাঠান। বলাই বাহুল্য, এ পক্ষ থেকে তা নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা ছিল না। এমনকি পুজো বা ষষ্ঠীতেও যখন এরা তাকে কাপড় চোপড় পাঠাতেন না, তিনি তৎক্ষণাৎ ছুতো ধরে ঝগড়া করে পিতৃত্বের অধিকার ফলিয়ে আমাকে নিয়ে যেতেন নিজের বাড়িতে। আর নিয়ে যাওয়ার আগে নানাভাবে আমার মনোরঞ্জন করতেন। জিনিস কিনে দিতেন, চোখের জল ফেলতেন, হাতে ধরে কত কিছু যে বলতেন, বোঝা না বোঝার আলো আধারে আমি উদ্ভ্রান্ত বোধ করতাম। আমার পিতৃস্নেহ বিবর্জিত শূন্য হৃদয় আশায় পূর্ণ হয়ে উঠত। কিন্তু বাবার বাড়িতে এসে কয়েকদিনের মধ্যেই অতিষ্ঠ হয়ে উঠতাম। কান্নাকাটি করে চিঠি লিখতাম দিদিমাকে। মামা হন্তদন্ত হয়ে চলে আসতেন। অনেক উপঢৌকন আনতেন আমার এই মা এবং তার সন্তানদের জন্য। বাবাকে সাধ্য সাধনা করে ফিরিয়ে নিয়ে যেতেন আমাকে। বাবা জানতেন ওরা আমাকে ছেড়ে থাকতে পারেন না, ওদের কষ্ট দেবার এটাই তার একটা মস্ত হাতল ছিল। এসব আমার না বুঝবার বয়স ছিল না তখন। তবুও এমন আশ্চর্য যে বাবার উপর টানটা আমি কিছুতেই ছিঁড়তে পারতুম না। বড় হতে হতে যখন জেনেছিল
মাসির জীবনটা উনিই নষ্ট করে দিয়েছিলেন, আমার তা বিশ্বাস করতে ইচ্ছে করতো না। আমি মনে মনে অনেক যুক্তি খাড়া করতুম। কেবলই মনে হতো একদিন যেন এটা প্রমাণ হয় যে দোষটা বাবা না বুঝে অথবা ভুল বুঝে করেছিলেন, সজ্ঞানে নয়। পিতার প্রতি কন্যার এই দুর্বলতা স্বাভাবিক কিনা আমি জানি না, কিন্তু আমার কন্যা হৃদয় আমার পিতার জন্য এরকমই উদ্বেল ছিল। আমেরিকা থেকে ফিরে আসবার পরে বাবা কিছুদিন আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছিলেন। মামা মাস কয়েকের জন্য দিল্লি গেলেন। আমার মামিমা আর ভাই মন্টুও সঙ্গে গেল। আমি কলকাতায় বাবার সঙ্গে থাকলাম। তার এই সামান্য নরম ব্যবহারের জন্যই আমি কৃতজ্ঞ বোধ করেছিল। আমার মনে হয়েছিল তিনি শুধু তার দ্বিতীয় সংসারের পুত্র কন্যাদেরই পিতা নন, আমারও জায়গা আছে সেখানে। বলা যেতে পারে ওটা আমার একটা রোগ ছিল। মনস্তাত্ত্বিক দেখালে নিশ্চয়ই বলতেন আমার অচেতন মনে শুধু যে পিতৃস্নেহের জন্যই একটা বুভুক্ষা ছিল তাই নয়, হয়তো প্রতিযোগিতা অথবা প্রতিহিংসাও ছিল এই ভাই বোনেদের সঙ্গে। হয়তো আমি কোথায় পরাজিত বোধ করতাম, আমার আপন অধিকার থেকে তারাই আমাকে বঞ্চিত করেছে ভেবে। ব্যাখ্যা জানি না, তখন অত ভেবে দেখিনি। ওই প্রথম ওদের সঙ্গে আমার একটানা অতদিন থাকা। মামা ফিরেছিলেন 5 মাস পর, আর সেই 5 মাসে আমার জীবনের সমস্ত মূলধনই আমি খুইয়ে বসলাম। আমার সাধের পিতা আমাকে কাঙাল করে পথে বসালেন, এমন একটি ভয়ঙ্কর ক্ষতি করলেন আমার, যা কখনো পরিপূরণ হবার নয়। আমার কাছে যেসব চিঠি আসতো সব চিঠি তিনি লুকিয়ে রেখে খুলে খুলে পড়তেন, তারপর ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দিতেন। আমি যেসব চিঠি ডাকে দিতে দিতেও সেগুলোও তিনি হস্তগত করতেন। চাকর বাকরদের কাছে হুকুম ছিল তার চোখ এড়িয়ে যেন আমার কোনো চিঠি ডাকবাক্সে না যায়। আমি ঘুণাক্ষরও জানতে পারিনি সেসব। এরকম একটা অস্বাভাবিক অভদ্র কাজ উনি যে করতে পারেন তা আমার ধারণার অতীত ছিল। তার এই জঘন্য কার্যকলাপ আমি যখন জানতে পারলুম, ততদিনে আমার একটি প্রিয়তম মানুষকে আমি চিরদিনের মতো হারিয়ে ফেলেছি। এই বিচ্ছেদে আমি যে কষ্ট পেয়েছিলুম তা তুলনাহীন। মামা দিল্লি থেকে ফিরে আসার সঙ্গে সঙ্গেই আমি চলে এলুম সেখান থেকে, কিন্তু আমার দুর্ভাগ্য আমাকে কোনোদিনই শান্তিতে থাকতে দেয়নি। মামার অকাল মৃত্যুই তারই স্বাক্ষর। মানুষ কি স্বার্থপর! নিজের আঁতে ঘা না লাগলে কিছুতেই কি পরের বেদনা অনুভব করতে পারে? আমিও কি মাসিকটা পেরেছিলুম? না। অথচ মনে মনে কতবার বলেছি মাসিকে আমি প্রাণের মতো ভালোবাসি। কি মিথ্যা, কি মিথ্যা! মাসিকেই যদি ভালোবাসতুম তবে শৈলেশ্বর মল্লিককে সহ্য করতুম কোন যুক্তিতে? আমার জীবনটাও যদি উনি মাসির মতো করে ভেঙে না দিতেন, তাহলে আমি কখনোই এমন বিমুখ হয়ে ওঠার অবকাশ পেতুম না, এমন করে মুছে দিতে পারতুম না পিতৃত্বের অধিকার। আমি এখন তাকে ঘৃণা করি, ক্রিমিকীটের চেয়েও বেশি ঘৃণা করি। জীবন ভরে অনেক পাপ করেছেন তিনি, অনেক অন্যায় করেছেন, মামলায় হারিয়ে অনেক বিধবাকে পথে বসিয়েছেন, অনেক শিশুকে নিঃসম্বল করেছেন, অনেক মানুষকে অকারণে ক্ষতবিক্ষত করেছেন। তার আইনের পেশার সমস্ত অন্ধকার অলিগলিতে তিনি অবাধে হেঁটেছেন, ভালোবেসে ঘুরেছেন। অন্যের ক্ষতি করার স্বাভাবিক স্পৃহায় তিনি উপযুক্ত মাটি খুঁজে বেরিয়েছেন। এমন কথাই বা কি করে বলি আমার মা বেঁচে থাকলে তার এই পরিণতি হতো না। আমার মাসিকে নিয়ে তিনি যে খেলা খেলেছিলেন, তখন তিনি যুবক, নতুন বিবাহিত, সুখী। সেই অবস্থাতেই যদি তাকে দুর্মতি ভর করে থাকে, এখন যে সেই লোক সম্পূর্ণভাবেই শয়তানের সঙ্গী হবে সে বিষয়ে আর সন্দেহ কি? আমি বুঝতে পারি না কিসের জন্য তিনি এত নিচে নেমে এলেন। শকুন যত উঁচুতেই উঠুক না কেন, দৃষ্টি থাকে তার ভাগাড়ের দিকে। কিন্তু তার যুক্তি আছে, ওই ভাগাড়ই তার ক্ষুধার অন্ন। কিন্তু বাবার দৃষ্টি যখন নিচে নামে, তখন তো সে প্রশ্ন খুঁজে পাই না। তবে কি দুর্নিবার অর্থলোভী তার একমাত্র পরিচালক? সেই লোভের আহুতিই তো ছিলেন আপনারা।
আপনাকে তিনি ঠকিয়েছিলেন মিথ্যে বলে, আর মাসিকে একটা অপদার্থের শারীরিক ক্ষুধার আগুনে ঠেলে দিয়েছিলেন অর্থের জন্য। মাসি তার আত্মীয় মাত্র ছিলেন, কিন্তু আমি তো তার মেয়ে, তারই রক্তকণিকা। আমার উপর কি করে তিনি এমন দুর্বৃত্ত হয়ে উঠতে পারলেন, সেটাতেই আমি বিস্ময়ে স্তম্ভিত হয়ে যাই। প্রাণীকুলে বেশিরভাগ পিতারাই সন্তানের শত্রু, সন্তানের খাদক। একমাত্র মনুষ্য জাতি সর্বতোভাবে তার ঊর্ধ্বে উঠতে পেরেছে, কিন্তু আমার বাবা তার ব্যতিক্রম। এ বিষয়ে তিনি মানুষের অধম, জন্তুর সগোত্র। আপনি যেদিন এসেছিলেন, আমি আপনাকে বলেছিলাম আমার বিয়ে বিষয়ে আমার আন্তরিক অসম্মতি সরাবেই আমি এ বাড়িতে ঘোষণা করেছি। কোন রকমে বিয়েটাকে ঠেকিয়ে রাখার ব্যাকুল প্রার্থনা আপনার কাছেও ছিল আমার। আমি শুধু ভাবছিলাম, শরীরটা একটু চলাফেরা করার মতো অবস্থায় পৌঁছলেই এ বিপদ থেকে আমি নিজেই উত্তীর্ণ হতে পারবো। যে করেই হোক এবারই ছাড়বো আমি। এই অনিরাপদ জায়গায় বাস করা অসম্ভব মনে হচ্ছিল। বিজ্ঞাপন দেখে দেখে কোনো এক মফস্বল শহরে একটা চাকরিও ঠিক করে ফেলেছিল। আমার যতদূর ধারণা, সে কথা বোধহয় আপনাকে আমি বলেছিলাম। আর তাছাড়া আমার মামিমার কাছে যাওয়ার জন্য আমার মন অত্যন্ত অধীর হয়ে পড়েছিল। 2-3 মাস যাবৎ কোনোই খবর পাচ্ছি না তার। না পাবার কারণ আমার বাবাও হতে পারেন। বোধহয় সব দিক থেকে সব সেতুই তিনি ভেঙে দিয়ে আমাকে বন্দী করেছিলেন। সেদিন আপনি চলে যাওয়ার পর থেকে দেখলাম হঠাৎ আমার খুব যত্ন বেড়ে গেল এই বাড়িতে। মা বললেন, প্রশান্ত ডাক্তার বলে গেছেন তোমার খুব বিশ্রামে থাকা দরকার। আমি একটা বই পড়ছিলাম, তাকিয়ে বললাম, আমি তো বিশ্রামেই আছি। মা বললেন, এরকম নয়, কিছুদিন তোমাকে একেবারেই চুপচাপ শুয়ে থাকতে হবে। উঠে বসলেও সিঁড়ি দিয়ে নিচে নামবে না, বারান্দায় আসতে পারো, একটু হাঁটতে পারো, কিন্তু সমতলে। আমি চুপ করে রইলাম। বিকেলের দিকে বাবার কাছ থেকেও অনুরূপ আদেশ নির্দেশে কান বাধিত হলো। শুধু তাই নয়, ওষুধ এলেও শিশি ভর্তি, আলাদা পথ্যের বন্দোবস্ত হলো। একজন ঝি সব সময়ে সতর্ক থাকলো আমাকে দেখাশোনা করার জন্য। ভাবলুম, বাবাকে আপনি কি মন্ত্র দিয়ে গেলেন, কি ভয়ানক মৃত্যুবহ রোগের কথা বলে গেলেন, আর আপনি বললেই বা ওরা এমন সদয় হয়ে উঠলেন কেন? তবে কি সত্যি রক্তের টান নামক শব্দটির কোনো অর্থ আছে? সারা জীবন যা করেননি, সেই পিতৃত্বের অনুভূতি কি এতদিনে জেগে উঠল হৃদয়ে? ছাই চাপা আগুনের মতো ছাই চাপা স্নেহ কি উদ্বোধিত হয়ে উঠল? অনেকবার সন্দেহ করে করেও আমি কিন্তু শেষ পর্যন্ত তাই বিশ্বাস করেছিলাম। আমি ভাবতে শুরু করেছিলাম, শত হলেও বাবাই তো। স্বভাব দোষে যেরকম ব্যবহারই করুন না কেন, রক্তের টান যাবে কোথায়? আর আমার বাবার স্ত্রী, তার আচরণেও আমি কম অবাক হইনি। দুবেলা দেখাশোনা করা, নিচে নামতে না দেওয়া, 4 বেলা খাবার পাঠিয়ে দেওয়া, এগুলো কম কথা নয়। মনকে বললুম, আমার না হন কারো তো মা তিনি, অন্তত একজন মেয়েই তো, ঠিক সময় ঠিক ব্যবহার করবেন বই কি। তারপরে কোনো এক সন্ধ্যায় বাবা এসে বললেন, তুমি তো এখন বেশ সুস্থ আছো না? আমি সর্বান্তকরণে বললাম, হ্যাঁ। তোমার চেহারা বেশ ভালো হয়েছে। আমি বললাম, সারাদিন বসে শুয়ে খাচ্ছি, মোটা যে হয়ে যায়নি সেই ঢের। বলেই বললাম, এবার একদিন বেরোবো। বাবা বললেন, কোথায় যাবে? ইতস্তত করে বললাম, নাকতলা, কাকাবাবুর ওখানে। তিনিও ইতস্তত করে জবাব দিলেন, বাড়িতে একটা কাজ হচ্ছে, চুকে গেলেই যেও। কি কাজ তা আমি জানতাম। কদিন থেকেই লক্ষ্য করছিলাম একটা বিয়ের আয়োজন চলছে। সমারোহের নিশ্চয়ই নয়, তবু তো বিয়ে। 2-4 জন লোকের আনাগোনা, নতুন বিছানা বালিশ কেনা, কিছু শাড়ি জামা, ডালা কুলো পুরোহিত। অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম, ব্যাপার কি? অন্যদিকে মুখ ফিরিয়ে ঝাপসা গলায় মা বলেছিলেন, সুমির বিয়ে। আমি নিশ্চিন্ত বোধ করছিলাম, এদের সুবুদ্ধিকে ধন্যবাদ দিচ্ছিলাম।
কিন্তু বাবার সঙ্গে কথা হওয়ার পরের দিন সকালেই আমি স্তম্ভিত বিস্ময়ে আবিষ্কার করলাম সে বিয়ে সুমির নয়, আমার। এই দিন আয়োজনে যে আমার মাতার প্রথমা কন্যার বিবাহ সম্ভব নয়, অনেক আগেই সে কথা আমার অনুমান করা উচিত ছিল। কিন্তু বয়স্ক গুরুজন যে কখনো তাদের সন্তানের কাছে মিথ্যা কথা বলতে পারেন, সে কথা আমার জানা ছিল না। আসলে সমস্তটাই মিথ্যাচার, সমস্তটাই ফাঁকি। যত্নের ছদ্মবেশে আমাকে বাইরের জগৎ থেকে সর্বরকমে আটকে দেবার উপযুক্ত ফন্দি। তারা বুঝেছিলেন জোর জবরদস্তি আমার উপর চলবে না। আমি যত অসুস্থই থাকি দরকার হলে ঠিক বেরিয়ে যাব। এটাও বুঝেছিলেন যে কোনো রকমে বেরোতে পারলে, যেহেতু আপনি আছেন, আমার নিরাপদ নিশ্চিত আশ্রয়ের অভাবও ঘটবে না। মামার শূন্য স্থান পূর্ণ করবার একজন মানুষ যে তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই আমি পেয়ে গিয়েছি, এটা আমার বাবার পক্ষে কম বিক্ষোভ বা কম ক্ষতির কারণ হয়নি। আর সে কথাটা সেদিন আপনার সঙ্গে কথা বলার পরেই বোধহয় বেশি স্পষ্ট হয়ে ধরা দিয়েছিল ওদের মনে। হয়তো আপনাকেই নষ্টের মূল ভেবেছিলেন, তাই যতদিন না বিয়ের শৃঙ্খলে আবদ্ধ করতে পারছিলেন ততদিন এভাবেই বন্দি করে রেখেছিলেন। বিয়ের আগের দিন সকালে মা ঘরে এসে বললেন, ওঠো, প্রস্তুত হয়ে নাও, ওরা এসেছে। আমি অবাক হয়ে বললাম, কারা? যারা তোমাকে পাকা দেখবেন, তোমার শ্বশুর বাড়ির লোকেরা। তিনি বললেন, মানে? মানে কাল তোমার বিয়ে? আমি শক্ত হয়ে গেলাম, বসে রইলাম চুপ করে। উনি বললেন, দেরি করো না। আমি জবাব দিলাম না। আমার কাঁধে মৃদু ঠেলা দিয়ে বললেন, ওরা এসে গেছেন। আমি তবু চুপ। বলাই বাহুল্য, এতে ওর গলার স্বর চড়ে উঠল। বললেন, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? পাচ্ছি। তবে উঠছ না কেন? উঠব না বলেই উঠছি না। কি বলতে চাইছো? আপনারা কি আমাকে দিয়ে যা খুশি তাই করাবেন? বিয়েটা যা খুশি তাই নয়, ওটা কর্তব্য। কিন্তু বিয়েটা আমার। আমার বয়স 23 বছর। তাতে আমার মতামতের প্রশ্ন আছে। বাবা ঘরে ঢুকলেন, ব্যস্ত ভঙ্গিতে বললেন, ওকে, এখনো তোমাদের হলো না? মা ফেটে পড়লেন, দাঁতে দাঁত ঘষে বললেন, সিধে আঙুলে ঘি উঠবে না। বীজ দাঁত কি করে ভাঙতে হয় তা আজ আমি দেখিয়ে ছাড়বো। অনেক সহ্য করেছি, এবার চুলের ছুটি ধরে ঘরের ঘর করবো। ওটা বলছি, ওটা। হ্যাঁচকা টানে দাঁড় করিয়ে দিলেন। আমি বাবার দিকে তাকিয়ে বললাম, যারা এসেছেন তাদের ফিরিয়ে দাও। তোমার হুকুমে? বাবা তৎক্ষণাৎ রুখে উঠলেন। আমি শান্ত থেকে বললাম, হুকুমের কথা নয়, আমি এ বিষয়ে আমার অসম্মতি আগেই জানিয়েছিলাম। মা মুখ নাড়লেন। আহা, কি আমার সম্মতি অসম্মতির কর্তা রে! বাবা বললেন, যা বলছি তা শোনো। না। বাবা বললেন, নিশ্চয়ই। আমি বললাম, অসম্ভব। মা একটা শাড়ি এগিয়ে দিয়ে বললেন, ভালো চাও তো কাপড় বদলে নাও। সে হয় না। মা এবার তার সমস্ত শক্তি দিয়ে নিজের দু হাতে আমার দু কাঁধ ধরে প্রচন্ড জোরে ঝাঁকাতে ঝাঁকাতে বড় বড় নিঃশ্বাসে ক্রুদ্ধ সাপিনীর মতো বললেন, ইচ্ছে করে টিপে মেরে ফেলি। ঝাঁকানির বেগ আমি সইতে পারছিলাম না, পড়ে যাচ্ছিলাম। খাটের বাজুতে মাথাটা ঠুকে গেল। কোথা থেকে টুবলু ছুটে এসে দু হাতে জড়িয়ে ধরল আমাকে। ক্ষিপ্ত আক্রোশে মার দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, দিদিকে তুমি মারছো? রাগে দুঃখে তার মুখে কথা আটকে যাচ্ছিল। মা ঝাপটা হওয়ার মতো আন্দোলিত হয়ে ঠাস ঠাস করে চড় মারলেন তাকে। বললেন, হ্যাঁ মারছি, মারবো, মেরে ফেলবো, সেই সঙ্গে তোকেও ভালো হাতে শিক্ষা দেব। তবে আমিও তোমাকে মারবো। তোমরা খারাপ, তোমরা মিছি মিছি দিদিকে কষ্ট দাও। আমি জানি মেজদির জন্য ভালো বর ঠিক করে দিদিকে অন্ধ লোকের সঙ্গে বিয়ে দিচ্ছ। আমি বুঝি দেখিনি কালো চশমা পরা মোটা লোকটাকে? আমি বুঝি জানি না কিছু? সব জানি, সব জানি। শুয়ে শুয়ে রাত্রিবেলা বাবাকে তুমি যা বলো সব আমি শুনি। আমি কতদিন জেগে গিয়ে তোমাদের ভয়ে চোখ খুলতে পারি না। আমি জানি অন্ধ লোকটা অনেক টাকা দিয়েছে তোমাদের, দিদিকে বিয়ে করবার জন্য দিয়েছে।
টুগলুর চিৎকারে, উত্তেজনায়, কান্নায় বাড়ির শুদ্ধ লোক এসে দরজায় ভিড় করল। মা সজোরে দস্যুর মতো ছিনিয়ে নিল ওকে। আমি সঙ্গে সঙ্গে বুক দিয়ে ঢেকে ফেলে বললাম, এক্ষুনি প্রস্তুত হয়ে নিচ্ছি, ওকে ছেড়ে দাও। এরপরে ঠান্ডা হলো সব। আমি শাড়ি বদলে, মাথা আঁচড়ে, কপালে চন্দনের ফোঁটা দিয়ে বাধ্য মেয়ের মতো নিচে গেলাম। জনাতিনেক বয়স্ক ভদ্রলোক বসেছিলেন সেখানে। তাদের মধ্যে অন্ধ ভদ্রলোকটিও ছিলেন। মুখ ভর্তিই বসন্তের দাগ, চোখে কালো চশমা। চোখে দেখতে পায় না বলে হাত বাড়িয়ে আমাকে ধরে দেখতে চাইল। আমি সভয়ে সরে বসলাম। কেউ একজন একটা মখমল কেশ এগিয়ে দিল। ডালা খুলতেই পাথরের দুদিতে যেন আলো হয়ে উঠল ঘরটা। একটা নেকলেস। আমি না তাকিয়েও অনুভব করলাম বাবার চোখে মানুষের গন্ধে বাঘের লোভ। এরপরে আপনি ভেবে দেখুন সারাদিন আমার কেমন করে কেটেছিল। আমি শুধু অনবরত অর্জুনের লক্ষ্যভেদের মতো একটা দিকেই তাকিয়েছিলাম। কোন ফাঁকে সকলের চোখে ধুলো দিয়ে বেরিয়ে পড়তে পারি, কোনো চেঁচামেচি করে যে কোনো লাভ হবে না তা বুঝেছিলাম। আমাকে হাত পা বেঁধে রাখবে এরা, দরকার হলে মুখে কাপড় গুঁজে দেবে। নিষ্ঠুরতারও একটা স্বাদ আছে, নেশা আছে। এদের সেই স্বাদে, সেই নেশায় পেয়েছিল। সেই স্বাদ এবং স্বার্থ। বাবাকে অবশ্যই সকাল থেকে দেখতে পাইনি, তারপর টুগলুকেও না। কে জানে এদের দুজনকে মা ছলছুতো করে কোথাও পাঠিয়ে দিয়েছিল কিনা। নিজের পেটের ছেলে হয়েও টুগলু তো তার প্রকাশ্য শত্রু। আর স্বামীকেই বা বিশ্বাস কি? বিগড়ে যেতে কতক্ষণ। পালাতে পারলুম না। সারাটা দিন ভূতে পাওয়া মানুষের মতো কেটে গেল। কাল বিয়ে। এ কথা কে না জানে একজন বাঙালি হিন্দু মেয়েকে কোনো রকমে একটি পুরুষের সঙ্গে 7 পাকে ঘুরিয়ে দিতে পারলেই সমাজের হাতে সে চিরকালের জন্য বন্দী হয়ে গেল। আইন যাই বলুক, স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে আসা খুব সহজ কর্ম নয়। পতি যে পরম গুরু। নিন্দা, গ্লানি, অসম্মান এই হবে ভূষণ। তার উপর একটি সন্তান হয়ে পড়লে তো আর কথাই নেই। বিবাহিত পত্নীর ওপর পুরুষের অবাধ অধিকার। সন্তান হতে আর দেরি লাগে কোথায়? কাকাবাবু, আপনারা যতই আধুনিক হন না কেন, ভারতবর্ষের স্ত্রীলোকেরা আজও আপনাদেরই ইচ্ছার পুতুল। এদেশে মেয়ে হয়ে জন্মাবার কি বিড়ম্বনা! সাধে কি আর মা বাবারা কন্যা জন্মালে কাঁদতে বসেন? বয়সেই বারুক আর বিদ্যেই বারুক, কিছুই কিছু না। শারীরিক বলই একমাত্র বল। জঙ্গলে গিয়ে আইনস্টাইনও যেমন বাঘের সঙ্গে লড়াই করে জয়ী হবেন না, মনুষ্যকুলেও তেমনি খনা হয়ে জন্মালেও শ্বশুর জীব কেটে দেবে। পুরুষের কাছে স্ত্রীলোক, পশুর কাছে মানুষের মতো। বাড়ির চারদিকে সব সতর্ক চোখের পাহারা। পালাবো কোথা দিয়ে? দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, রাত হলো। আমার সারা মন রাত্রির মতোই ডুবে গেল অন্ধকারে। আমি আচ্ছন্নের মতো পড়ে রইলাম বিছানায়। তবু আমি আশা ছাড়িনি। এক সময় তো এদের ঘুমোতেই হবে। সারা রাত জেগে কে আগলে রাখবে আমাকে? বেরুতে আমি পারবই, পারবই। এই ইচ্ছা শক্তি থেকে কেউ আমাকে রুখতে পারবে না। সুতরাং খাওয়া দাওয়া মিটে গেলে সবাই যখন যার যার ঘরে শুয়ে পড়ল, আমি অপেক্ষা করতে লাগলাম তাদের ঘুমিয়ে পড়ার জন্য। আর ঘরে ঘরে যখন ঘুমের নিঃশ্বাস গভীর হলো, সেই সময় আমি উঠে বসলাম। তখনই নামলাম না, অন্ধকারে চোখ চালিয়ে সমস্ত দিক ভালোভাবে দেখলাম। তারপর নামলাম পা টিপে টিপে। ঘরের সামনে ঝিকে শোয়ানো হয়েছে, তাকে সন্তর্পণে ডিঙিয়ে আস্তে এসে দরজা খুলে বারান্দায় এলাম। দোতলার লম্বা টানা বারান্দাটা মনে করুন আপনি। পাশে পাশে সব ঘর। এক ঘরে বাবা মা টুগলু, অন্য ঘরে অন্যান্য ভাই বোনেরা। তার পাশের ঘরটি ওদের পড়ার। সবচেয়ে কোণের দিকে বাক্স প্যাঁটরা রাখার ছোট ঘরে আমার ব্যবস্থা। সবকটা ঘর পেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে এলাম একতলায়। ডান দিকে বাবার বৈঠকখানা ঘর। সেই ঘর দিয়ে রাস্তায় বেরোতে হয়। আমার বুকটা ঢিপ ঢিপ করছিল। অন্ধকারে হাতড়ে হাতড়ে সেই দরজায় হাত দিয়েই তা থেমে গেল। মস্ত লোহার তালা সজোরে আঁকড়ে ধরল আমার হৃৎপিণ্ডকে। আমি মাগো বলে বসে পড়লাম মেঝেতে। আমার যে আর কোনো উপায় নেই,
সেই কথা ভেবে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। কিন্তু সে ক্ষণিক। আমি আবার নতুন উদ্যমে উঠে দাঁড়ালাম। আমার মনে পড়ল ছাদে উঠে যাবার কথা। তেতলার খোলা ছাদ, মাথার উপরে অনন্ত আকাশ, আর নিচে তাকালে শূন্যে ঝাঁপ দিয়ে মাটি। এবার আমাকে কে আটকাবে? জয়ের আনন্দে টকবক করে উঠল রক্ত। ওই দুর্বল শরীরে যেন মত্ত হাতির বল নিয়ে আমি 2 মিনিটে টপকে পার হলুম অতগুলো সিঁড়ি। কিন্তু বেগে দরজা খুলতে গিয়ে সেখানেও আমার হাত থেমে গেল। আমার হাতের চেয়ে অনেক বেশি শক্ত হাত যে ঘিরে আছে চারদিকে, সেটা হৃদয়ঙ্গম করে দেওয়ালে কপাল কুটে রক্ত বার করে ফেললুম। কিন্তু শক্ত তালাটার মুখ এতটুকুও ফাঁক হলো না। দিগ্বিদিক হারা হয়ে আমি আবার নেমে এলুম নিচে। এসে আবার উঠে গেলুম, আবার নামলুম, আবার উঠলুম। পরিশ্রমে আমার ঘাম ছুটে গেল। তবু আমি শান্ত হতে পারলুম না। এরকম মোহের মতো ছুটোছুটি করতে করতে নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করে বললুম, ভগবান, আমাকে বাঁচাও। একটা দমকা হাওয়ায় রান্নাঘরের দরজাটা ঠাস ঠাস করছিল। আমি সিঁড়ির শেষ ধাপে ধাপে বসে পড়ে দম নিতে নিতে দেখলুম জানালা দিয়ে একটা বিড়াল ঢুকে লাফিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে বিদ্যুতের মতো একটা সাংঘাতিক আলো যেন ধাঁধিয়ে দিল আমাকে। আমার মনে পড়ে গেল গলি দিয়ে জমাদারের আসা যাওয়ার জন্য একটা দরজা আছে। আর এক মুহূর্ত দেরি নয়, দৌড়ে সেখানে এলাম। নোংরা আবর্জনা স্তূপ, মস্ত গার্বেজ ক্যানে বাসি পচা দুর্গন্ধ, সেই একটা দরজা। সেসব নোংরা ডিঙিয়ে খিল খুলে আমি পথে বেরিয়ে এলাম। আহ, মুক্তি, মুক্তি! আমার মধ্যে কত অশ্বশক্তি ভর করেছিল আমি জানি না। আমি হাওয়ার বেগে দৌড়তে লাগলাম। অনেকক্ষণ পর্যন্ত আমার যেন কোনো জ্ঞান ছিল না, যেন কেউ আমাকে চালিয়ে নিয়ে আসছিল। ছুটতে ছুটতে কত দূর যে এলাম জানি না। কোথাও একটা মস্ত গাছের তলার অন্ধকারে এসে থামলাম, নিঃশ্বাস নিলাম। তারপর আবার যেদিকে দুচোখ যায় ছুটতে লাগলাম সেদিকে। কি ভয়ঙ্কর ভয় করলো হঠাৎ! দেখলুম মৃত্যুর মতো নীরব রাস্তাটা যেন ক্রমশই আরো লম্বা হয়ে যাচ্ছে, আর কি যেন পিছনে পিছনে তাড়া করে আসছে। একটা কুকুর ডেকে উঠল জোরে। আমি সামলে নিয়ে ছুপ ছুপ করে ডাকলাম তাকে। কাছে এলে আদর করলাম। সে ল্যাজ নেড়ে নেড়ে চলতে লাগলো আমার পিছনে। তাকে সঙ্গী পেয়ে একটু ভয় কমলো। দূর থেকে আলো জেলে ট্যাক্সি আসছিল একটা। থামালাম হাত দেখিয়ে। কিন্তু থামতেই আমি চমকে উঠলাম। কেবলই ভাবতে লাগলাম উঠবো কি উঠবো না। কিন্তু না উঠেই বা করি কি? দমদম থেকে নাকতলা যে আর এক দেশ। আমি কেমন করে যাব? গাড়ির চালকটিকে অন্ধকারে দেখতে পাচ্ছিলাম না। জড়সড় হয়ে দরজা খুলে উঠে বসলাম শেষ পর্যন্ত। সারা পৃথিবী তো আমার সর্বনাশে উৎসুক। এই লোকটিকে বিশ্বাস করব কোন যুক্তিতে? সুতরাং উঠে বসে যে কোনো বিপদের জন্য নিজেকে প্রস্তুত রাখলাম। দরজার হাতলটা ধরে রইলাম শক্ত করে, যাতে দরকার মতো লাফিয়ে পড়তে পারি। চালকটি চালিয়ে যাচ্ছে সোজা। লম্বা লম্বা পথগুলো দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে তার বেগের কাছে। আমার কাছে সময় যতই দীর্ঘ লাগুক, ঘড়ি দেখলে বুঝতে পারতুম তার গাড়ি সারা শহরের বুক মারিয়ে খুব তাড়াতাড়ি আমাকে দক্ষিণ প্রান্তে এনে পৌঁছে দিয়েছিল। আমি আমার নিরাপদ আশ্রয়ে এসে লাফিয়ে পড়ল। পয়সা নেই। হাতের বালাটা খুলে গুঁজে দিলুম তার হাতে। সে আলো জ্বালল। লক্ষ্য করে দেখলুম বয়সী সে যুবক। চুপ করে থেকে বালাটি ফিরিয়ে দিল সে। বলল, পরে এসে টাকা নিয়ে যাব, আজ থাক। এই বলে আমাকে হতবাক করে এসে গাড়িতে স্টার্ট দিল। এই খানিক আগে কত নিন্দে করছিলুম পুরুষ জাতিকে, তক্ষুনি সে কথা ফিরিয়ে নিলুম। আপনার বাড়িটা তখন অন্ধকারে ডুবেছিল। আপনার পোষা কুকুরের পাল ঘেউ ঘেউ করে লাফিয়ে ঝাঁপিয়ে এসে ছিনতে পেরেই চুপ করে ল্যাজ নাড়তে লাগলো। আমি বড় বড় গাছের ছায়ায় পা ফেলে ফেলে কম্পাউন্ড পার হয়ে বারান্দায় উঠলাম। একটা চিৎকার করে উঠতে চাইলাম কাকাবাবু বলে, গলা দিয়ে আওয়াজ ফাটল না। প্রাণপণে কলিং বেলটা টিপে ধরল। আপনার দক্ষিণ কোণে ঘর থেকে আলো জ্বলে উঠল। আপনি দরজা খুলে ড্রেসিং গাউন গায়ে জড়িয়ে বেরিয়ে এলেন। আপনাকে লম্বা দেখাচ্ছিল। আমি এসে আপনার বুকের মধ্যে ঝাঁপিয়ে পড়লাম।
আমার সব শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল। নিস্তব্ধ বাড়ির অন্ধকার বাতাসে নিজের কান্নার অস্ফুট শব্দে আমি নিজেই চমকে উঠলাম। অন্ধকারে আপনার ছায়াও চমকে উঠল। স্তম্ভিত বিস্ময়ে সেই ছায়া আমাকে নিবিড় ভাবে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল চুপ করে। আমি ফুপিয়ে ফুপিয়ে বললাম, আমি পালিয়ে এসেছি, আমি পালিয়ে এসেছি। ছায়া নড়ল না, শুধু গভীর গম্ভীর শান্ত গলায় উচ্চারণ করল, ব্লেস মাই সোল। আমি বিদ্যুৎস্পৃষ্টের মতো বলে উঠলাম, কে? সে বলল, আমি। যত অন্ধকারই থাক, তাকে চিনতে কি আমার সময় লাগে? আমি তার চোখে চোখ রেখে স্তব্ধ হলাম। সে আমার নাম ধরে ডাকল, বলল, ভুলে গেছ? ভুলবো? তাকে আমি ভুলবো? কিন্তু কাকাবাবু। এই পর্যন্ত লিখে সচেতন হয়ে থেমে গেল মল্লিকা। লজ্জিতভাবে তাড়াতাড়ি শেষের লাইন কটা কেটে দিল গাঢ় করে। তাকিয়ে রইল দূরের দিকে। তারপর লিখল, পরের দিন ভোর না হতে বাবা এসে উপস্থিত। আমি ঘরের মধ্যে ছিলাম। তিনি আপনার নাম ধরে ডাকছিলেন দরজায় লাঠি ঠুকতে ঠুকতে। আপনার বিদেশি পুত্রটি আপনার হয়ে বেরিয়ে এলেন। বাবা বরাবরই সাহেব দেখলে ভয় পান, কিন্তু সেদিন সজ্ঞানে ছিলেন না। ক্রুদ্ধ কণ্ঠে বললেন, তোমাকে চাই না, প্রশান্ত ডাক্তারকে চাই, আর চাই আমার মেয়েকে। সে বলল, ডাক্তার এখানে নেই, এ দেশেও নেই, ভারতবর্ষেও নেই। বাবা বললেন, তবে কোন নরকে গেছে? সে বলল, আমাদের দেশে। আর আমার মেয়ে? সে আছে। আছে? সে হতভাগী আছে এখানে? কই, কোথায়? তখনও এবারের গৃহসেবকেরা জেগে ওঠেনি কেউ, নইলে বাবার চিৎকারে ভিড় জমে যেত। আমি চুপ করে ঘরের মধ্যে বসেছিলাম। বেরিয়ে তার মুখোমুখি দাঁড়াতে আমার প্রবৃত্তি হচ্ছিল না। শেষ পর্যন্ত কত দূর উনি যেতে পারেন সেটা জানবার জন্য অপেক্ষা করছিলাম। বাবার কথার জবাবে উল্টো পক্ষের মানুষটি বলল, তার সঙ্গে আপনার কি দরকার? সে কি আমি তোমার কাছে বলবো? হতে পারো তুমি সাহেব, আমিও জজ, আমি কাউকে ভয় পাই না। তুমি কে, কোথা থেকে এ বাড়িতে জুড়ে বসেছো তাও জানতে চাই না। পথ ছাড়ো, আমি ভিতরে যাব। আমার মেয়েকে চুলের মুঠি ধরে নিয়ে যাব বাড়িতে। রাগে জ্ঞান হারার মতো কথা বলছিলেন তিনি। তার ভঙ্গি আমি দেখতে পাচ্ছিলাম না। অনুমান করলুম তিনি বেগে ঘরের ভিতরে ঢুকতে চাইলেন। আপনার বিদেশি প্রতিনিধিটি প্রতিবন্ধক হয়ে দরজা আগলে বলল, হতে পারে সে আপনার মেয়ে, কিন্তু কোনো অসম্মানজনক কথা বললে আমি তা সহ্য করব না। তার গলার স্বর খুব কঠিন দৃঢ় শোনাচ্ছিল। বাবা চিৎকার করে উঠলেন, তুমি কে হে ফোপর দালাল? অবলীলাক্রমে সে বলল, আমি তার স্বামী। স্বামী? ঘরের মধ্যে বসে আমি চমকে উঠলাম। বাবাও নিশ্চয় স্তম্ভিত হলেন। এরপরে আরো কি ঘটল তার বিস্তৃত বিবরণ দিয়ে লাভ নেই। আপনি এসেই জানতে পারবেন সব। মোট কথা, আপনার হয়ে আপনার অধিকারীটি যে আমাকে সেদিন শুধু রক্ষা করেছে তাই নয়, যত্নও করছে খুব, এবং ভুলে যাচ্ছে এটা আমারই কাকাবাবুর বাড়ি, তার নয়। এ বাড়িতে যেন সেই আগন্তুক আমি নই। আপনি তাড়াতাড়ি আসুন কাকাবাবু, নইলে একে নিয়ে আর পারা যাচ্ছে না। শার্ট প্যান্ট পরিত্যাগ করে ধুতে ধরেছে, বাজারে যাচ্ছে আর বাংলা গান গাইছে। এসো আমার ঘরে, এসো আমার ঘরে। প্রণাম জানাই, মল্লিকা। শেষ হল প্রতিভা বসুর লেখা উপন্যাস অগ্নি তুষার। কেমন লাগলো জানাবেন। আর আবারও বলে রাখি, আমার চ্যানেলে আমি বেশ কিছু গল্প উপন্যাস আগে পাঠ করেছি, আপনারা চাইলে প্লেলিস্ট থেকে দেখে সেগুলো শুনতে পারেন। যদি উপন্যাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমার পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।